সাবেক ছাত্রনেতা এলডিপির প্রেসিডিয়াম সদস্য জনাব ডক্টর নিয়ামুল বশির। উপস্থিত আছেন বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল। উপস্থিত আছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট সৈয়দ খায়রুল কবির পাঠা। উপস্থিত আছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য, সাবেক জেলা প্রশাসক জনাব অ্যাডভোকেট হামিদুর রহমান খান। উপস্থিত আছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক KQ স্যাটেলাইট। উপস্থিত আছেন এলডিপির ভাইস প্রেসিডেন্ট জনাব মাহে আলম চৌধুরী। এখন আপনাদের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দক্ষিণ এশিয়ার কিংবদন্তি রাজনীতিবিদ, বাংলাদেশের 18 কোটি মানুষ যার মুখের দিকে তাকিয়ে আছেন, মেহনতি মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল ওলি আহমেদ। প্রিয় দেশবাসী, আমার সহকর্মীবৃন্দ, বিশেষ করে আমাদের পার্টির মহাসচিব, বহুদিন অসুস্থ থাকার পর তিনি আমাদের সাথে আজকে এই সভায় সম্মানিত যোগদান করেছেন। আমাদের পার্টির বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ইলেকট্রনিক এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত 15 বছর যাবৎ আওয়ামী স্বৈরাচার সরকার কর্তৃক প্রত্যেক স্তরে কিছু কিছু সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে বিনা ভোটে ক্ষমতা দখল, ব্যাংকের টাকা লুণ্ঠন, দুর্নীতি, টাকা পাচার, চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, বিরোধী দলগুলির উপর অমানবিক অত্যাচার, নির্যাতন, গুম, খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি, জায়গা দখল, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, মানবাধিকার লঙ্ঘন, সকল ক্ষেত্রে বিচারহীনতার পুঞ্জীবিত বেদনা সহ্য করে মানুষ নীরব ছিল। কিন্তু 5ই আগস্ট 2024 সাল ছাত্র জনতার চরম আত্মত্যাগের মাধ্যমে এদেশের মানুষ আরেকবার দেশ স্বাধীন করেছে। এই ধরনের সংগ্রাম এবং আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। আমাদের ছেলে মেয়েরা এই দেশের উপযুক্ত উত্তরসূরি। আমরা স্বাধীনতা এনেছি, তারা স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার এবং বৈষম্য নিরসন কিভাবে নিশ্চিত করতে হবে তা ভালোভাবে জানে। বর্তমান প্রজন্মকে নিয়ে আমরা গর্বিত। দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সত্যের এবং ন্যায়ের পথে পরিচালিত করেন। বিগত 5/8/2024 অবধি দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায় ক্ষুব্ধ জনতা আওয়ামী জুলুমবাজ এবং গণহত্যাকারীদের উপরে চড়াও হয়েছিল। জনগণ ধর্মের বিবেচনায় কারো ক্ষতি সাধন করে নাই। আমি আবার বলি, ভারতের উদ্দেশ্যে, আমাদের জনগণ ধর্মের বিবেচনায় কারো ক্ষতি সাধন করে নাই, বরং গণহত্যাকারীদের দোষকদের উপর আক্রমণ করেছে। এটা যুগে যুগে অনেক দেশে হয়েছে। তবে ভারতের বিভিন্ন মিডিয়ায় প্রচার এবং হইচই উঠেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর জুলুম হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই কথাগুলি ভিত্তিহীন। 1972 সালের পর থেকে অদ্যাবধি
লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গা জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল অবৈধভাবে করেছে, উপাসনালয় ধ্বংস করেছে। পক্ষান্তরে তারা অন্যান্য রাজনৈতিক দলের উপর তাদের দোষ চাপানোর অপচেষ্টায় লিপ্ত ছিল, এখনো রয়েছে। আশা করি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা নতুন ভাবে বিভ্রান্ত হবেন না। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বাংলাদেশ হচ্ছে একটি স্বর্গরাজ্য, কারণ এই দেশে 18 কোটি মুসলমান, তার মধ্যে 18 কোটি মানুষের মধ্যে 92% মুসলমান। আমরা পবিত্র কোরআন শরীফ মানি, অন্যদের উপর জুলুম করা কোরআন শরীফের নিষেধ আছে। আবারও বলি, বাংলাদেশ হল সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। আমি এখন ভারতের উদ্দেশ্যে কিছু কথা ইংরেজিতে বলবো। Indian government and the people of India must understand we are a people of 18 crores. They should not take it lightly. They should not do anything bad which will create problem in Bangladesh. We do not believe in doing anything wrong with the people of any other religion. Bangladesh is the only place in the whole world where Hindus, Muslims, Christians, Buddhists, we all live together as a brother. Isolated incident may happen anywhere, but not like India. In India, they have beaten Muslims on the street. They have kicked Muslims on the street. But there was not a single incident in Bangladesh where Hindus were beaten. So they should understand and not do the wrong propaganda in television or radio or through discussion. This will be amounting to working against the people of Bangladesh. They should realize by establishing friendship with the terror government of Hasina, they have lost the battle. They should make friendship with the people of Bangladesh, not with anybody, any individual. If they do it with an individual, that will not last for long. And they should not take it for granted. Bangladesh is not their slave. It is an independent country. First time they could say that they participated in the independence. But this time, the people of this country and the students of this country have liberated Bangladesh second time. So they have no claim in the liberation of Bangladesh second time. They should understand this independent country. Because of their wrong policy, they have lost Pakistan, they have lost Sri Lanka, they have lost Maldives, they have lost Bhutan, they have lost Nepal. None of the neighboring countries are friendly with them. Today Bangladesh is also not friendly with them. They should try to amend their friends. They should make friendship with everybody. Malice to none. We are not bad people. Bangladesh people are very good. But we do not want they should create any dalal among Bangladeshi people, and they should not try to control Bangladesh through their agents. They should have faith in the creator and the people of Bangladesh. We would again like to say this is the best place for Hindus, Buddhists, Christians to live in Bangladesh. We don't do any harm to the people of other religion because we believe we have the same blood. We are the creation of Hazrat Adam alayhi salam. Nobody is from different source. We are from the all same source. এখন আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের পক্ষ থেকে কিছু দাবি এবং সুপারিশ বলছি। 2009 সালের পর হতে স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে গণহত্যাকারী, দেশের সম্পদ লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ নেতা, চেয়ারম্যান, মেম্বার, সাবেক এমপি, সাবেক মন্ত্রী সহ সকল অবৈধ সুবিধাভোগীদের গ্রেফতার করার পূর্ণমাত্রায় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এটা কেন? এই ব্যাপারে সরকারকে চিন্তা ভাবনা করতে হবে। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। তাদের ব্যাংক হিসাব এবং সম্পদ বাজেয়াপ্ত করা একান্তই প্রয়োজন।
হেফাজত ইসলামের আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল তাদের বিচারের জন্য কমিশন গঠন করতে হবে। পিলখানা তৎকালীন বিডিআর বিদ্রোহের নামে 57 জন অফিসার সহ অন্যান্যদের হত্যার বিচারের জন্য কমিশন গঠন করা হোক। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দায়ী মন্ত্রী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের পদক্ষেপ নেওয়া হোক। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, যিনি আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, এবং তার সাথে বিচারপতি জনাব মানিক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল, এই দুজনের বিচারের ব্যবস্থা করা হোক। 2009 সালের পর হতে বিরোধী দলের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক মিথ্যা মামলা বা গায়েবী মামলা তা প্রত্যাহার করে নিতে হবে। পুলিশে অসংখ্য আওয়ামী ক্যাডার লুকিয়ে আছে। যে সমস্ত পুলিশ কর্মকর্তা মন্ত্রী গণহত্যার জন্য উস্কানি দিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলি গণহত্যাকারী, দুর্নীতিগ্রস্ত, টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী সংগঠন হিসেবে পরিণত হয়েছে। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই ব্যাপারে আমরা বিগত 8ই আগস্ট সর্বপ্রথম বাংলাদেশে এই দাবিটা করেছি। আমরা আবারও দাবি করছি, এই সন্ত্রাসী সংগঠনকে এবং সন্ত্রাসী সংগঠনের অঙ্গ সংগঠনগুলিকে বাংলাদেশে চিরদিনের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক। তারা রাষ্ট্রদ্রোহী। ক্ষমতার বিকেন্দ্রীকরণ খুবই জরুরি। বাংলাদেশ এখন একটা ছোট দেশ না, 18 কোটি মানুষের দেশ। আমাদের পাশে যতগুলি রাষ্ট্র আছে প্রত্যেকটাতে প্রদেশ আছে। বাংলাদেশ হলো একমাত্র ঢাকা থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। এইভাবে 18 কোটি জনগণের দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব না। বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে আমাদেরকে প্রয়োজনে কয়েকটি প্রদেশে বাংলাদেশকে বিভক্ত করতে হবে। তাহলে ঢাকা বসবাসের উপযুক্ত নগরী হবে, জনগণের সমস্যার লাঘব হবে। একজন যার ধরে চাকরি হলো ঢাকা থেকে অনুমোদন নিতে হয়, তাহলে নতুন বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে? প্রত্যেক বিভাগে হাইকোর্ট স্থাপন করতে হবে। জনগণ অনেক টাকা পয়সা নষ্ট করে, অনেক কষ্ট করে তাদেরকে ঢাকায় আসতে হয়। জনগণের আর্থিক সংকটের মধ্যে ঢাকায় এসে মামলা পরিচালনা করা বছরের পর বছর এটা সম্ভব না। প্রত্যেক বিভাগে যদি হাইকোর্ট বেঞ্চ হয় তাহলে জনগণের জন্য সুবিধা হবে। স্বাস্থ্য শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে প্রত্যেক বিভাগে অন্তত 3 থেকে 4টি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করতে হবে। নতুন হাসপাতাল নির্মাণ করা কঠিন হতে পারে, কিন্তু বর্তমান যে হাসপাতালগুলি আছে সেগুলিকে পুনরায় রিফাবলিশ করে কিছু পরিবর্তন এনে সেই সাথে বিদেশ থেকে অভিজ্ঞ বাংলাদেশি ডাক্তারকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে। তাহলে আমাদের রোগীরা বিদেশে যাওয়ার জন্য আর আগ্রহী হবে না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সমস্ত কমিশনগুলিকে স্বাধীন এবং রাজনীতি মুক্ত রাখতে হবে। একই সাথে তাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ডিজিএফআই, ডিজিএনএসআই সহ সকল গোয়েন্দা সংস্থার কাজ সুনির্দিষ্ট করে দিতে হবে। এখন সবাই রাজনীতি নিয়েই ব্যস্ত থাকে, সব সংস্থাগুলি রাজনীতির পিছনে দৌড়ে, কিন্তু তাদের সকলের কাজ রাজনীতি করা না। প্রত্যেকের দায়িত্ব পৃথক পৃথক আছে, কিন্তু সেটা করছে না, এটা করে দিতে হবে। র্যাব ও পুলিশের ক্ষমতা প্রয়োগের সীমানা নির্ধারণ করতে হবে। যাকে তাকে যখন তখন ইচ্ছা ধরে নিয়ে যাবে, গুম করে দেবে, সমুদ্রে ফেলাই দেবে, এটা মগের মুলুক না, এটা ঠিক করতে হবে। র্যাবের প্রধান সব সময় সশস্ত্র বাহিনী থেকে মোতায়েন করতে হবে।
সকল স্তরে পদায়নে রাজনীতি মুক্ত রাখার নিশ্চিত করতে হবে। স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে যারা দাবিদারি করেছে তাদেরকে প্রমোশন দিয়েছে। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তার শুধরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আগামীতে যেন কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মকর্তারা কোনো দলের সেবাদার না হয় বা দলের সদস্য না হয় তা নিশ্চিত করতে পারলে বাংলাদেশের মাটিতে আর স্বৈরশাসক, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, লুটেরাদের স্থান হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধানকে আমি বলবো, কোন রাজনৈতিক দলের থেকে তালিকা গ্রহণ না করে আপনারা একটা কমিশন করে বা একটা কমিটি করে আপনারা দেখেন কারা কারা আওয়ামী লীগের লেজুর বৃত্তি করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। রাজনৈতিক দলের থেকে নিলে এটার মধ্যে পক্ষপাতিত্ব হতে পারে। এই ব্যাপারে প্রধান ওনাকে খুবই সচেতন হতে হবে। ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টা সম্বন্ধে বক্তব্য এসেছে, তারা আওয়ামী লীগের সাথে সম্পর্কিত ছিল। আগামীতে যখন উপদেষ্টা নিয়োগ দেবে, নিয়োগ দেওয়ার পূর্বে তাদের অতীত কর্মকাণ্ড কি ছিল না ছিল সেটা ঠিক করে নিতে হবে। খুনি লুটেরা ব্যবসায়ীরা রাতারাতি রং পরিবর্তন করছেন। যে সমস্ত ব্যবসায়ীরা আন্দোলন চলাকালীন সময়ে হাসিনাকে বারবার দেখতে চায় বলে চিৎকার করে বলছিল, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে, তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত সুবিধাভোগী কর্মকর্তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পোস্টিং করে দেওয়াটা শুধুমাত্র সমাধান নয়। এখন দেখছি এক মন্ত্রণালয় থেকে এক মন্ত্রণালয় যাচ্ছে, এক পজিশন থেকে এক পজিশনে যাচ্ছে। এটা দ্বারা সমস্যার সমাধান হবে না। দালালরা তো ভিতরেই থেকে যাবে। তাহলে এই দালালরা বর্তমান সরকারের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র করতে পারে। ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া যাবে না। ভুলবশত কোনো বদলি বা পদায়ন হয়ে থাকলে তা পুনরায় শুধরে নেন, তদন্ত করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন। শুধু তাদেরকে বদলি করলে হবে না, তাদেরকে চাকরিচ্যুত করলে হবে না, তাদেরকে বরখাস্ত করতে হবে। এবং তাদের যে সকল কর্মকর্তা পদত্যাগ করেছে বা অবসর দেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে, তাদের বিগত দিনের অপকর্ম এবং দুর্নীতি তদন্ত করতে হবে। তাদের নিকট থেকে জনতার টাকা উদ্ধার করে সরকারের কোষাগারে জমা করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন সচিবের বাসা থেকে 3 কোটি টাকার উপরে উদ্ধার হয়েছে। এরকম হাসিনার যারা দালাল ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে, প্রত্যেক দালালে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট খরিদ করেছে, বাণিজ্যিক জায়গা খরিদ করেছে, বিভিন্ন জায়গায় তাদের টাকা ইনভেস্ট করেছে, নগদ টাকা তারা বিভিন্ন জায়গায় রেখেছে। সরকারের অন্যতম প্রধান কাজ হবে তাদের কাছ থেকে জনগণের এই টাকাগুলি উদ্ধার করা। দুর্নীতি মুক্ত, দারিদ্র মুক্ত, জবাবদিহিমূলক এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করা আমাদের সকলের কর্তব্য ও দায়িত্ব। নীতি এবং নৈতিকতা তলানিতে যা পুনরায় সমাজে ফিরে আনতে হবে, অন্যথায় নতুন বাংলাদেশ গঠন হবে না। উদাহরণস্বরূপ রাজুক, গণপূর্ত বিভাগ, স্বাস্থ্য বিভাগ, এগুলো হলো দুর্নীতির আখড়া। প্রত্যেক জায়গাতে আপনাদেরকে হামলা দিতে হবে। এই সমস্ত জায়গায় যারা দুর্নীতিবাজ লোকেরা রয়েছে তাদেরকে অনতিবিলম্বে আয়নাগরের মতো জায়গায় বন্ধ করতে হবে। তাহলে তারা বুঝবে যে দুর্নীতি করলে কি ধরনের শাস্তি হয়। এদেরকে কোনো প্রকারে ছাড় দেওয়া উচিত হবে না। নতুন প্রজন্মের আধুনিক চিন্তাধারা, টেকনোলজি এবং পুরাতনদের অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব। এটা সমন্বয় ঘটাতে না পারলে এই সরকার ব্যর্থ হবে। 1996 সালে, আমি আগেও বলেছি এই কথাটা, আবারই বলছি, 1996 সালে যে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় অসংখ্য আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের চাকরি প্রদানের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তের অনুরোধ জানাই।
অবহেতুক যেন কোন নিরপরাধ কর্মকর্তা কর্মচারী যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য কিছু আমাদের পরামর্শ রয়েছে। বিভিন্ন উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলের আন্দোলন ও কোটা বিরোধী আন্দোলনের সময় যারা অস্ত্র প্রদর্শন করেছে, বিগত 15 বছরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় অস্ত্র প্রদর্শন করেছে। পুলিশের কাছে এগুলি রেকর্ড আছে। তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের কাছে থাকা অস্ত্রগুলি উদ্ধার করতে হবে, অন্যথায় বাংলাদেশে কখনো শান্তি ফিরে আসবে না। কয়েকদিন আগেও দেখলাম, গতকালই বোধহয় বিএনপির একজন নেতাকে কোথায় ক্লোজ রেঞ্জে থেকে হত্যা করেছে। অস্ত্র উদ্ধারের প্রায়োরিটি ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন চাঁদাবাজি ব্যাপক হারে শুরু হয়েছে। চাঁদাবাজদেরকে চিহ্নিত করতে হবে, গ্রেফতার করুন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। প্রয়োজন হলে হাত পা বেঁধে সরহদ ধরে জনগণের প্রদর্শনের জন্য তাদেরকে নিয়ে আসেন, কারণ এরা মানুষের বন্ধু না, এরা হলো জনগণের শত্রু, দেশের শত্রু। উপজেলা পর্যায় পর্যন্ত স্বৈরাচারী সরকারের নেতাদের বিরুদ্ধে দুদকের মামলা, গ্রেফতার করতে হবে। চিরদিনের জন্য এই অমানুষদের শায়েস্তা করতে হবে। উপজেলা পর্যায়ের নেতারাও 2তলা 3তলা বিল্ডিং করেছে এই স্বৈরাচারী সরকারের নেতারা। সুতরাং কাদের কাদের 2তলা 3তলা বিল্ডিং এই নেতাদের আছে, এটা তদন্তের মাধ্যমে বের করা হোক, বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। সকল পুলিশ কর্মকর্তা অর্থাৎ থানার ইনচার্জ বিসিএস পরীক্ষার মাধ্যমে পদায়ন করতে হবে। কারণ ইউএনও কে বিসিএস পরীক্ষার মধ্যে পদায়ন করা হয়, তাহলে থানার ওসি কে পদায়ন করতে অসুবিধা না কোথায়, বিসিএস পরীক্ষার মাধ্যমে। এখানে আমাদের প্রস্তাব হচ্ছে তারা নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্রমান্বয়ে আইজি পর্যন্ত প্রমোশন পেতে পারে, সেই সুযোগ রাখতে হবে। তাহলে পুলিশের মধ্যে সেই বৈষম্যটা দূর হবে। কনস্টেবল পদের জন্য বিশেষ শিক্ষাগত যোগ্যতা ঠিক করতে হবে। তারাই ক্রমান্বয়ে প্রমোশনের মাধ্যমে এসআই পর্যন্ত হইতে পারবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক নির্ধারণ করা যেতে পারে। মাদক দ্রব্যের বিস্তার রোধ করতে হবে। মাদক দ্রব্যের বিস্তারের কারণে ইসলাম ধর্ম ধ্বংসের পথে বাংলাদেশে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় অবৈধ মদের বার, ক্যাসিনো এবং ক্লাব সৃষ্টি হয়েছে। বিভিন্ন অনৈতিক কাজ হচ্ছে, গায়ে মালিশের কাজ হচ্ছে। এটার অজুহাতে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হচ্ছে, যা ইসলাম ধর্ম পরিপন্থী। অনতিবিলম্বে এই মদের বারের লাইসেন্সগুলি এবং এই ক্লাবের লাইসেন্সগুলি বন্ধ করতে হবে। নাফিদের দোকানেও এখন মালিশের নামে অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। এগুলি গোয়েন্দাদের মাধ্যমে চিহ্নিত করে যে সমস্ত নাফিদের দোকানে এই ধরনের অনৈতিক কাজ হচ্ছে, সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইসলাম ধর্মকে রক্ষা করতে হবে, এটা আমাদের সকলের দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্বন্ধে কিছু কথা বলবো। স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী, গোম ও আয়নাগরের কারিগর শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিলে স্বাভাবিকভাবে তাদের সাথে সম্পর্কের চির ধরবে, এটাই বাস্তব। তাকে যথাশীঘ্র ভারত থেকে এনে গণহত্যা, দুর্নীতি এবং দেশের সম্পদ লুণ্ঠন, ইন্ডিয়ার হত্যা, হেফাজত ইসলামের হত্যাকাণ্ডের দায়ে বিচারের সম্মুখীন করতে হবে। যে সমস্ত হাই কমিশনার ও রাষ্ট্রদূত প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেছিল, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। মনে রাখবেন, অবসর নয়, বদলি নয়, সোজা বাড়ি পাঠাতে হবে। আইন মন্ত্রণালয়কে কিছু পরামর্শ দিতে চাই। 2009 সালের 63 নম্বর জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন সহ অন্যান্য স্বৈরাচারী আইন বাতিল করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একাধিক দ্রুত বিচার আদালতে স্থাপন করতে হবে। উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, লুটেরা এবং গণহত্যাকারীদের
বিচার সম্পন্ন করতে হবে। র্যাব ও পুলিশের ক্ষমতা প্রয়োগে সীমানা নির্ধারণ করতে হবে। আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছে, যার কারণে যখন তখন যা ইচ্ছা তা তারা করতে পারে, এটা বন্ধ করতে হবে। মিথ্যা ও গায়েবী মামলা, বিনা ওয়ারেন্টে গ্রেফতার ইত্যাদি অসাংবিধানিক কার্যকলাপ বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা এবং কঠোর শাস্তির ব্যবস্থা রাখতে হবে। শুধু বিচার বিভাগের কর্মকর্তা নয়, সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের আগেও বলেছি, সম্পদের হিসাব ও পরিবারের সদস্যদের দ্বৈত নাগরিকত্বের বিবরণ চাইতে হবে। দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে বা বিদেশে অবৈধ সম্পদের অস্তিত্ব প্রমাণ হলে তাদেরকে চাকরি হতে বরখাস্ত করতে হবে। ভবিষ্যতে এই ধরনের ব্যক্তি বা তার পরিবার বর্গ কোনো প্রকার সরকারি চাকরি বা ব্যাংক ঋণ পাওয়ার অযোগ্য বলে পরিগণিত হবে, অন্যথায় দেশে কখনো আইন শৃঙ্খলা ফিরে আসবে না। ভবিষ্যতে সমস্ত পর্যায়ে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন এবং বিধিমালা প্রণয়ন করতে হবে। দুষ্কৃতিকারী ও আইন লঙ্ঘনকারীদের জন্য কঠিন শাস্তির বিধান রাখতে হবে। অর্থ মন্ত্রণালয়কে কিছু পরামর্শ দিতে চায়। আয়করের আওতা বৃদ্ধি করতে হবে, তবে সরকারি ও বেসরকারি চাকরিবিদদের ব্যক্তি আয়করের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য রয়েছে। বিশেষ করে আয়কর আইন 2023 মাধ্যমে বেসরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের উপর বৈষম্যমূলক কর আরোপ করা হয়েছে। এই ধরনের আইন বাতিল করে সকল চাকরিজীবীদের জন্য একই ধরনের আয়কর আইন প্রণয়ন করতে হবে। কারো জন্য এটা করবেন, কারো জন্য এটা করবেন, এটা একটা রাষ্ট্রে হতে পারে না। ওয়ার্ক পারমিট ছাড়া বিভিন্ন দেশের অনেক নাগরিক বাংলাদেশে কর্মরত আছে। রেমিটেন্স হিসেবে পাওয়া আমাদের বৈদেশিক আয়ের সিংহভাগ তারাই নিয়ে যায়। এই ব্যাপারে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে, অতি দ্রুত নিতে হবে, না হলে এদের মাধ্যমে বাংলাদেশের টাকাগুলি ডলার কনভার্ট করে পাচার হয়ে যাচ্ছে। অসাধু ব্যবসায়ী এবং ব্যাংক লুণ্ঠনকারীদের মাধ্যমে পাচারকৃত অর্থের পরিমাণ প্রায় 94 বিলিয়ন ইউএস ডলার। এই অর্থ ফিরে আনার জন্য অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আমাদের কিছু পরামর্শ রয়েছে, আশা করি উপদেষ্টারা এগুলি শুনবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিচালনা কমিটিতে প্রতিষ্ঠাতা ও অংশীজনদের বিতাড়িত করে, অর্থাৎ যারা স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছে তাদেরকে বিতাড়িত করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা বোর্ড কর্তৃক রাজনৈতিক প্রভাব খাটে অবৈধভাবে আওয়ামী লীগ দলীয় ক্যাডারদের অবৈধ কমিটিগুলি তারা করেছে, এই কমিটিগুলি বাতিল করে নতুন ভাবে কমিটি করার ব্যবস্থা গ্রহণ করা হোক। স্কুল সমূহের সভাপতি পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতার মান ঠিক নাই, যার কারণে ক্লাস 8 পাস, ক্লাস 2 পাস সব স্কুল কলেজের সভাপতি পদে অধিষ্ঠিত হচ্ছে। আমরা প্রস্তাব করছি স্কুল সমূহের সভাপতি পদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস বাধ্যতামূলক করতে হবে। কলেজ সমূহের সভাপতির জন্য মাস্টার ডিগ্রি পাস বাধ্যতামূলক করতে হবে। প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজ সমূহের পাঠ্যপুস্তকে পরীক্ষা নিরীক্ষা করে ইসলাম ধর্ম, রাষ্ট্র স্বার্থ পরিপন্থী বিষয়গুলি বাদ দিয়ে যুগ উপযোগী করতে হবে। এই মন্ত্রণালয়ের অধীনস্থ সকল প্রতিষ্ঠান হতে রাজনৈতিক ক্যাডারকে বরখাস্ত করতে হবে। তাদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। অবস্থার উন্নতি হলে পর্যায়ক্রমে নতুন ভাবে প্রত্যেকটি সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ সমূহের নির্বাচন পুনরায় ব্যবস্থা করতে হবে। বর্তমানে যারা আছে তারা হলো আওয়ামী লীগের গুন্ডারা। 5% আছে শুধু যারা গুন্ডা না, বাকি সব গুন্ডারা রাতের বেলায় ভোট কেটে নিয়ে সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত হয়েছে। তাদের মাধ্যমে এই সরকারের কর্মকাণ্ড পরিচালনা করা গ্রাসরুটে
সম্ভব হবে না, তারা কোঅপারেশন করবে না। পরিশেষে আমি একদিন সেনাবাহিনীতে ছিলাম, সেনাবাহিনী ছিল আমার জীবন ধারণের একমাত্র পন্থা। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী স্বৈরাচারী, গণহত্যাকারী, টাকা লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ সাবেক মন্ত্রী, এমপি বা নেতা যারা বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছে বা লুকিয়ে আছে, তাদেরকে আয়না করে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। কারণ তারাই আমাদের জন্য আয়নাঘর করেছিল। এখন তাদেরকে আয়নাঘরে রেখে আয়নাঘর কিরকম লাগে শ্বশুর বাড়ি, এটা তাদের দেখা উচিত। এবং ISPN এর মাধ্যমে সংবাদপত্রে খবরগুলি প্রকাশ করুন। তাদেরকে জামায় আদর রাখার কোনো কারণ নেই। এতে আপনাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে না, বরং ভাবমূর্তি পূর্ণ হবে। তাদেরকে ইমিডিয়েটলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেন, এতে আপনাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বিগত দিনগুলিতে আপনাদের হারানো ভাবমূর্তি আপনারা অনেক উজ্জ্বল করেছেন, পুনরায় উজ্জ্বল করার ব্যবস্থা গ্রহণ করুন। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, বাংলাদেশের কোন নাগরিকের উচিত হবে না এই ধরনের জাতীয় শত্রুকে আশ্রয় দেওয়া। কোন ভাষায় এই ধরনের জাতীয় শত্রু পাওয়া গেলে আশ্রয়দাতাগণের বিরুদ্ধে অনুরূপ ব্যবস্থা নিতে হবে। এদের যারা লুণ্ঠনকারী, গণহত্যাকারী, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন, যে আশ্রয় দেবে, তার বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করি এই জাতীয় শত্রুদের সকলে ধরিয়ে দেবেন। আপনাদের মাধ্যমে আমরা চাই জাতি আমাদের এই কথাগুলি শুনুক। আমরা শুধু রাস্তায় ওষুধ বিক্রি করি না। এলডিপির কাজ হলো জাতিকে একটা গাইডেন্স দেওয়া। নতুন সরকার আসছে, নতুন সরকারকে গাইডেন্স দেওয়া এবং জনগণের জন্য কি করা প্রয়োজন সেটা বলে দেওয়া। এটা গুন্ডা পান্ডাদের দল না, ওষুধ ব্যাপারীদের দল না। এটা হলো জনগণের ভালো মানুষের দল। আমরা সঠিকভাবে পালন করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন যে কোনো রাজনৈতিক দলকে যখন, রাজনৈতিক সংগঠনকে যখন নিষিদ্ধ করা হয়, তখন সে নতুন একটা মোড়কে আসে। আপনারা গত 15 বছর অনেক আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে ফেসিস্ট রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করতে পেরেছে, চিহ্নিত হয়েছে জাতির কাছে। সেই মুহূর্তে আপনারা যদি সেই দলটিকে আবার নিষিদ্ধ করেন, তাহলে তারা তাদের গায়ের যে কাদা সেটা মোছার সুযোগ পাবে। সেই সুযোগ কি আপনারা দিবেন? মোছার সুযোগ দেওয়া হবে না। কারণ আওয়ামী লীগের যারা সিনিয়র নেতারা আছে বা জুনিয়র নেতারা আছে, জাতি তাদের সবাইকে চিনে। তারা যদি ভিন্ন মোড়কেও আসে, সেটাকে কখনো যেন নিবন্ধন দেওয়া না হয় সেই ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক দল প্রতি বছর বাজারে আসে, তাদের কাজ হলো টাকা, মানুষের কাছ থেকে টাকা নেওয়া, রাজনীতি করা না, চাঁদাবাজি করা। সুতরাং নির্বাচন কমিশনেরও কাজ হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হবে, আইন মন্ত্রণালয়ের কাজ হবে। এখানে দুটা মিনিস্ট্রি এবং একটা সংস্থা একসাথে কাজ করতে হবে। পুরাতন মত নতুন বদলে আসলে কোনো লাভ হবে না। এটা হলো বলে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। পুরাতন মত নতুন বদলে, এটা যেন না হয়। লোকগুলি চিহ্নিত করতে হবে। যখন নিবন্ধন দেবে দেখতে হবে সে কোন দলে ছিল আগে, তার পূর্বপুরুষ কোন দলে ছিল। এটা যাচাই বাছাই করলেই এই সন্ত্রাসীরা ধরা পড়বে এবং তাদের নিবন্ধন দেওয়া। ভারত ইস্যুতে একটা প্রশ্ন ছিল, ভারত গত 15 বছর ধরে আপনাদের মতো বিরোধী দলীয় নেতা কর্মীদের নিবন্ধনের, আপনার পাশে যিনি বসে আছেন তিনিও কারাগারে ছিলেন। 15 বছর ধরে ভারতের গণমাধ্যমকে আমরা এই বাংলাদেশের বিরোধী মত দমনের কোনো সংবাদ প্রচার করতে দেখিনি। কিন্তু গত 5ই আগস্টের পর আমরা দেখলাম ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের অভ্যন্তরীণ এই রাজনৈতিক সংঘাতকে তারা সংখ্যালঘুদের সংঘাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে আপনি কি বলছেন? I would request Indian government and the people of India not to